এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। একরকম গান পয়েন্টে একটা বিবৃতি পাঠ করতে বলা হয়েছে, যেখানে তারা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন। এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকারীর 3 সমন্বয়কে তুলে নিয়ে গিয়েছেন ডিবি প্রধান এবং সেখানে তাদেরকে নানান ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি তাদের সঙ্গে দেখা করতে গেলে শিক্ষকরা দেখা করতে পারেননি। তাহলে কি আসলে ডিবিরা মিথ্যা বলছে? মূলত তাদেরকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, সর্বশেষ তাদের মুক্তির জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংসদ ঘেরাও ও ঢাকা ঘেরাও কর্মসূচির নতুন ডাক দিয়েছেন সমন্বয়কেরা। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভাতের হোটেলের হারুন 5 জন সমন্বয়ককে 72 ঘন্টা জুলুম, নির্যাতন, অত্যাচার করে একটি ভিডিও প্রকাশ করেছে, যার তীব্র নিন্দা জানিয়েছে সারা দেশের শিক্ষার্থীবৃন্দ। আপনারা দ্রুত ভিডিওটি আগে শেয়ার করুন, শুনুন এবং আমাদের করণীয় সম্পর্কে জানুন। আপনারা জানেন যে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে, এই আন্দোলন হচ্ছে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই এই আন্দোলনের সাথে নতুন করে যুক্ত হচ্ছে সকল প্রকার ত্যাগ, তিতিক্ষা, জুলুম, নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে। বর্তমান সময়ের যত অত্যাচার করছে, জুলুম করছে, তার বিরুদ্ধে মানুষ এখন একত্রিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের দাবিটি এখন পরিণত হয়েছে শেখ হাসিনার ক্ষমা চাওয়া পর্যন্ত জায়গায়, এবং তাদের বর্তমান সরকারের কিছু মন্ত্রী, পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বৃন্দের পদত্যাগের জায়গায় পর্যন্ত গড়িয়েছে। কিন্তু সরকার এটাকে গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে জিম্মি করে উল্টো তাদেরকে গ্রেপ্তার, হয়রানি, মামলা, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদেরকে জেলের মধ্যে যেমন পুষে রেখেছে, তাদেরকে আবার ভাতের হোটেলের হারুনের ওখানে নিয়ে ডেকে নির্যাতন করে তাদের মাধ্যমে আবার নতুন করে ছাত্র জনতাকে প্রতারিত করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা জানি দেশের সাধারণ শিক্ষার্থীদের গড়ে ওঠা এই ছাত্র আন্দোলনটি কোনো একজনের বিষয় নয়। এই আন্দোলনটির সাথে সম্পৃক্ত সমগ্র বাংলাদেশের সমগ্র সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এখন বর্তমানে তাদের সাথে সম্পৃক্ত রয়েছে সারা বাংলাদেশের অভিভাবকবৃন্দ, এবং সর্বশেষ এই 300, 500, 1000 মানুষকে হত্যার দায়ে সারা বাংলাদেশের মানুষই এখন এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমরা জানি যে এই সকল সমন্বয়কবৃন্দ আমাদের এই আন্দোলন সংগ্রামকে বহু ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন। তাদের কোনো দোষ নেই, তারা সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আগেই শঙ্কা প্রকাশ করে বলে গিয়েছেন যে আমরা যদি অ্যারেস্ট হই, আমরা যদি মারা যাই, আমরা যদি কারো কাছে জিম্মি হই, তাহলে পরবর্তীতে আমাদের কর্মসূচি তোমরা এভাবে পালন করবে। আপনারা নিশ্চয়ই জানেন, যারা ইতিমধ্যেই ভাতের হোটেলে বন্দী হয়েছেন তারা প্রত্যেকেই অসুস্থ, প্রত্যেককে টর্চার করা হয়েছে, প্রত্যেকের সমস্ত শরীরে পিটানো হয়েছে এবং তাদেরকে 1-2 বার করে এর আগে গুম করা অলরেডি হয়ে গিয়েছে। তারপরেও এই শিক্ষার্থীরা আমাদের জন্য যতটুকু জীবন বাজি রেখে কষ্ট করছেন, সেজন্য আমরা জানাই তাদের প্রতি সালাম এবং শ্রদ্ধা। আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো সমন্বয়কের একটা কাজের জন্য, আচরণের জন্য আমরা তার বিরোধিতা করতে চাই না, কারণ আমরা জানি সরকার তাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। অতএব তাদেরকে আমরা ভুল বুঝবো না। আমাদের মাঠে এই মুহূর্তে যে সমন্বয়করা রয়েছেন, তারা যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনায় আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি তারা বের হলে তারাও এই আন্দোলনে সম্পৃক্ত থাকবে, এবং একটা পর্যায়ে গিয়ে যদি সব সমন্বয়কও গ্রেপ্তার হয়, তাদের উপরে জুলুম হয়, তাহলে সাধারণ শিক্ষার্থী যে যখন সামনে থাকবে তারাই নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে। আজকে এই 300-500 মানুষের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ শিক্ষার্থীদের নেই, কারণ তারা কিন্তু এই শিক্ষার্থীদের জন্যই আন্দোলন করেছিলেন। আজকে সমগ্র বাংলাদেশে শেখ হাসিনা মামলার পর মামলা, হামলার পর হামলা,
জুলুমের পর জুলুম, অত্যাচারের পর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তিনি প্রত্যেকটা মুহূর্ত মিথ্যা কথার উপরে আজকের বেস করে টিকে আছে। আপনারা জানেন ছাইদের মতো মানুষকে শেখ হাসিনার নির্দেশে পুলিশ অফিসার সরাসরি গুলি করে হত্যা করেছে। আজ সেই সাইদের পরিবারকে জোর জুলুম করে ঢাকায় এনে তারপরে তাদেরকে মিষ্টি বক্ষণ করানোর সুযোগ করে দিচ্ছে। অর্থই হচ্ছে তোর সন্তানকে মেরেছি, আবার তোরাই আমার এখানে এসে খেতে বসবি, তোদের খেতেই হবে, তোদের আসতেই হবে। এই হচ্ছে যেই শেখ হাসিনার মানসিকতা, এই হচ্ছে শেখ হাসিনার মানসিকতা যিনি আমার লাশের সাথে রাজনীতি শুরু করেছে। মানুষগুলোকে হত্যা করে ক্ষান্ত হয়নি। সমগ্র বিটিভি সহ বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নির্দেশে আগুন দিয়ে তারপরে ছাত্রদেরকে ফাঁসানোর জন্য বিভিন্ন ট্যাগ লাগিয়ে, জামাত শিবির বিএনপি বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে আজকের হয়রানি করা হচ্ছে। অথচ একটি নির্দলীয় নিরপেক্ষ আন্দোলনটাকে আজকের শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণ আন্দোলনে রূপান্তরিত করেছে। কারণ বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার এই জুলুম অত্যাচার থেকে মুক্তি চায়। আজকের বাংলাদেশের নায়ক, আজকের বাংলাদেশের গায়ক, আজকের বাংলাদেশের কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, কৃষক, শ্রমিক জনতা কেউ শান্তিতে নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে একজন সামান্য ড্যান্সার পর্যন্ত বাংলাদেশে শান্তিতে নেই। ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারছে না। তার মানে বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীন চেতা মুক্তমানা মানুষও আজকে তার মতো স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না, ফেসবুক ব্যবহার করতে পারে না, ইউটিউব ব্যবহার করতে পারে না। তাদেরকে যথাযথভাবে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, তাদেরকে চাপিয়ে রাখা হচ্ছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি এই জুলুমবাজ, আপনি এই অগণতান্ত্রিক, আপনি এই ভোটচোরদেরকে সাথে থাকবেন আর আপনার জীবনকে ধ্বংস করবেন, নাকি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওদেরকে পরাস্ত করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের রাজনীতি কায়েম করব এবং সকলের সম্মিলিত সরকার প্রতিষ্ঠা করব? আজকের বাংলাদেশের মানুষের সেই সময় এসেছে, জাগ্রত হওয়ার সময় এসেছে। আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনারা জানেন এই ভাতের হোটেলের হারুন যতবার যাকে নিয়েছে প্রত্যেককে সেখানে নিয়ে ব্ল্যাকমেইলিং করে তারপরে তাদেরকে অপদস্থ করেছে, অপমান করেছে এবং একটা পর্যায়ে তারা বের হয়ে এসেও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই হারুনের মূল কাজই হচ্ছে সময়ের এই সময় তিনি সকল মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য কখনো ভিডিও করা, কখনো ছবি তোলা, কখনো স্টেটমেন্ট দেওয়ানো। এর অর্থ হচ্ছে আপনি যাতে গ্রুপিং তৈরি হয়ে যায়, যাতে আপনাদের কাজগুলো সুন্দর মতো না চলে। অতএব আমি স্পষ্ট করে বলতে চাই, সমন্বয়করা নির্দেশদাতা, কিন্তু আমরা এতদিন মাঠ যারা চালিয়েছেন, যারা মাঠে ময়দানে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিয়েছেন, ওদেরকে বিভিন্ন জায়গায় ওদের কলমে শক্তি ধাক্কা দিয়ে ওদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছেন, আপনারা কিন্তু সমন্বয়ক না, আপনারা কিন্তু সাধারণ শিক্ষার্থী। অতএব সমগ্র বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, যাই হোক, সর্ব অবস্থায় সর্ব জায়গায় আপনারা সাধারণ শিক্ষার্থীরাই সবচাইতে বড় ক্ষমতাবান। আপনাদেরকে সেই কাজ করতে হবে। আর প্রিয় দেশবাসীকে অনুরোধ জানাইতে চাই, আপনারা আমাদের এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। শিক্ষার্থীরা জিতলে বাংলাদেশ জিতবে, শিক্ষার্থীরা হারলে বাংলাদেশ হারবে। শিক্ষার্থীরা জিতলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীরা হারলে গণতন্ত্র শেষ হয়ে অতল গহরে পৌঁছে যাবে। অতএব ফেসিবাদ শেখ হাসিনাকে বিশ্বাস করার বিন্দুমাত্র জায়গা আর নেই, স্পেস আর নেই। স্পেস এখন শেষ, পিছনে দেয়াল, এই দেয়ালে আর পিঠ ঠেকানোর সুযোগ নেই, যেতে হবে সামনে। দর্শক, স্ক্রিনে আমরা কোটা আন্দোলনের নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিও স্কিপ করবেন না। কোটা আন্দোলনকারী সমন্বয়কদের সাথে ভিপি নূরের সরকার পতনের যে চুক্তি বা আলাপ আলোচনা হয়েছে, তার দায়ে যে তাকে গ্রেফতার করে এখন পর্যন্ত যে অমানবিক নির্যাতন ভিপি নূরের উপরে চালানো হয়েছে, তাতে করে তার আর ফেরার কোনো শঙ্কা বা আশঙ্কা আছে বলে মনে হয় না, তার পরিবারের দাবি। দর্শক, সর্বশেষ ভিপি নূরের রিমান্ডের বিস্তারিত জানবো এই রিপোর্টে। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার বেডে আমার দুইটা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 year প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা, যে বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন, ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক, তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না। নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকিয়ে
3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর, আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। ওই দিনই আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার। আমি শারীরিকভাবেও হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 7 মান্থ রানিং আমি প্রেগনেন্ট, আর আমার 2টা বাচ্চা এই জায়গায় থাকে, ওর বাবার কাছেই থাকে। আমি যেহেতু চাকরি করি, ইভেন আবার নিজে অসুস্থ এখন, যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না। তো বৃহস্পতিবার দিন আমি আমার থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি, শুক্রবার দিন এসে আমি নামি। তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে। তো ডক্টর তো দূরের কথা, মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ। ওর যখন জন্মগতভাবেই ওর হার্টে 2টা PDF এবং এডিনয়েড প্রবলেম আছে, যার কারণে ওর ওয়েট বাড়তেছে না। তো ওর ডাক্তার দেখানো, আমার ডাক্তার দেখানো, দুটোর জন্যই আমি আর আসা। এই জায়গায় ওকে রেখে গেছিলাম। তো সেই ভয়ঙ্কর রাত, ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, তারা কিছুই বলতেছিল না। তোকে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়। ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল। আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। সেই 25শে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর, এত বীভৎস। আমার মানে কিছু কথা আসলেই বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে। ওরা আমাকে ধরেছিল এমন ভাবে, শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে। আমার বাচ্চাটা থর থর করে কান্না করতেছিল, বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না। ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল। মোল্লা নামে যে ছেলেটা ছিল আমাদের বাসায়, তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায়। মানসিকভাবে ও ট্রমা চলে যায়, ওর কথা বলো। আর 5টা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই। যাই হোক, তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে 7টার দিকে। ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য। ডিবি কার্যালয়ে গেলাম। ওই জায়গা থেকে যেহেতু র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3-এর, তো তার জন্য র্যাব 3-এ যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতিরঝিল থানায় গেলাম। যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভয়ে ছিলাম যে আসলে ওকে আমরা ফেরত পাবো কিনা, জানি না, যেভাবে নিয়ে গেছে ওরা। 2বার করে হাতিরঝিল থানা যায়। তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যে অনেক সময় কোনো এলাকায় মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। সো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছিল না। পাগলের মতো দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখই আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার CMM কোর্টে গেলাম। এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুভ করতে পারতেছিলাম না। নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল। তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর রাত 8টার দিকে, 21 জুলাই রাত 8টার দিকে ওকে কোর্টে ওঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি। কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায়, কিছুই তখন জানতে পারিনি। আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয়, ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি-শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয়। তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র।
ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।